হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন আমিও ব্রতকথা পড়ি, তা আপনাদেরও একটু ব্রতকথাটা শোনাচ্ছি। এইটা আমার শাশুড়ি মায়ের বই, কিন্তু খুব পুরনো বই, তাই বই আপনাদের একটু দেখাই। পাতাগুলো লাল হয়ে গেছে, আর এগুলো খুব সাবধানে আমাকে পাতাগুলো ধরতে হচ্ছে, উল্টাতে হচ্ছে, কেন পাতা নিজের থেকেই খসে পড়ে যাচ্ছে। তা আমি বইটা বার করি না, আমারও একটা আলাদা বই আছে। তা বইটা পড়ে দেখলাম আমার যে বই তার সঙ্গে কিছুটা আলাদা, সেজন্য আমি ভাবলাম যে আপনাদের এই বইটাও একটু পড়িয়ে শোনাই। হয়তো অনেকে আপনারা জানেন, অনেকে হয়তো নাও জানতে পারে। সব আর কি কথা হয়তো আপনারা এর মধ্যে থেকে জানতে পারবেন। অনেক কথা অবশ্য আপনারা হয়তো শর্টে আর কি জেনেছেন, ছোট করে। তাই এটা একটু বড় আছে বই, তা একটু শোনাই আপনাদের। দেখুন, খুব দয়ালু এক রাজা ছিলেন। রাজার রাজ্যে প্রজারা খুব সুখে ছিল। তার হুকুম ছিল, রাজপুরীর ভেতর যে মস্ত বাজার হয়, সেখানে দেশ বিদেশ হতে যে সমস্ত জিনিসপত্র বিক্রির জন্য আসবে, যদি তার মধ্যে কিছু আর কি বিক্রি না হয়, তাহলে রাজামশাই নিজে উচিত দাম দিয়ে তাই কিনে নেবে। একদিন সেই বাজারে অন্য রাজ্যের একজন কামার একটি লোহার মেয়ে তৈরি করে বিক্রি করতে আনে। আমি কিন্তু পড়েছিলাম লোহার লক্ষ্মী ঠাকুর, এখানে আছে একটা লোহার মেয়ে, কিন্তু সে আর কেউ কিনতে চায় না। তখন সেই কামার লোহার মূর্তিটা নিয়ে রাজ্যের পথে পথে ফেরিওয়ালাদের মতো ফেরি করে বেড়াতে লাগলো, আর বলতে লাগলো, ওগো কেউ তোমরা অলক্ষ্মী কিনবে গো। দেখুন, আমি পাতা ধরেছি, কিন্তু আমার পাতা দেখুন আস্তে আস্তে খসে যাচ্ছে, খুব সাবধানে আমি পড়ছি। তো রাজার কানে এ খবর যেতেই রাজা কামারকে ডাকিয়ে ন্যায্য দাম দিয়ে সেই মেয়ের মূর্তিটি কিনে একটা ঘরের ভেতর রেখে দিলেন। রাজা সন্ধ্যার সময় হাত পা ধুয়ে ঠাকুর ঘরে পুজো করতে যাবেন। এই দেখুন পাতা। এমন সময় শুনতে পেলেন যেন একটি মেয়ে কাতরে কাতরে খুব কাঁদছে। রাজা তখনই সেই স্বর লক্ষ্য করে গিয়ে দেখেন যে ঠাকুর ঘরে একটি পরমা সুন্দরী মেয়ে, ঘর আলো করা লক্ষ্মীর মতো দেখতে, মাটিতে বসে দু হাতে মুখ ঢেকে কাঁদছে। রাজা খুব আশ্চর্য হলেন। তখন সেই মেয়েটিকে বললেন, কেন মা কাঁদছ? তুমি কে মা? তোমার কিসের দুঃখ? তখন মেয়েটি আস্তে আস্তে বললে, আমি এই রাজ্যের লক্ষ্মী। আমায় রাজলক্ষ্মী বলে, কিন্তু আমার রাজ্য ছেড়ে যেতে হবে বলে আমার বড় দুঃখ। দেখুন, একটুখানি অসুবিধে ডিস্টার্ব হচ্ছে, খুব সাবধানে আমি পাতা তুলছি। দুঃখ হচ্ছে, কেননা অনেক দিন তোমার রাজ্যে আছি, 3 দিন পর যেতে হবে, তাই কাঁদছি। রাজা তখন কাতরভাবে বললেন, কেন মা, রাজ্য ছেড়ে চলে যাবে কেন? তোমার চরণে আমরা তো কোনো অপরাধ করিনি মা। রাজলক্ষ্মী বললেন, অপরাধ না করলে আমার সাধ্য কী যে তোমাকে ছেড়ে যাই? তুমি আমাকে তাড়াতে আজ অলক্ষ্মী কিনেছ, কাজেই আর আমার এখানে থাকা হবে না। তবে যাওয়ার আগে তোমায় এই বর দিয়ে যাচ্ছি, তুমি কীট পতঙ্গ পশু ও পাখিদের সমস্ত কথা বুঝতে পারবে। এই লাইনটা কিন্তু আমার বইতে ছিল না। তুমি কীট পতঙ্গ পশু ও পাখিদের সমস্ত কথা বুঝতে পারবে। রাজা কি বলতে যাচ্ছিলেন, এমন সময় দেখলেন যে মা লক্ষ্মী আর সেখানে নেই, অন্তর্ধান হয়ে গেছেন। সেদিন রাজার মন খুব খারাপ হয়ে গেল, সমস্ত রাত ঘুম হলো না। আবার পরের দিন দেখলেন একটি মেয়ে আস্তে আস্তে রাজপুরী থেকে
রাত্রে বেরিয়ে যাচ্ছে। রাজার কেমন সন্দেহ হলো। তিনি তাড়াতাড়ি এসে জিজ্ঞাসা করলে, কে তুমি, এত রাত্রে যাচ্ছ? মেয়েটি বললে, আমি তোমার ভাগ্যলক্ষ্মী। অলক্ষ্মীকে ঘরে এনেছো বলে আমি আর থাকতে পারলাম না, তাই যাচ্ছি। এই বলে ভাগ্যলক্ষ্মীও চলে গেলেন। রাজা ভাবতে ভাবতে ফিরে আসছেন, এমন সময় দেখলেন আরেকটি মেয়ে ঘুমটায় মুখ ঢেকে ফটকের দিকে আসছে। রাজা থমকে দাঁড়ালেন। মেয়েটির কাছে এসে জিজ্ঞাসা করলে, তুমি কে মা, এত রাত্রে কোথায় যাচ্ছ? মেয়েটি বললে, আমি যশোলক্ষ্মী, তোমায় ছেড়ে যাচ্ছি। কেন তা বোধ হয় বুঝতে পেরেছ। অলক্ষ্মীর জন্য আমার থাকা হলো না। রাজা কোনো কথাই বললেন না। তার পরদিন রাজা দেখলেন যে একজন পুরুষ ও একজন রমণী চুপি চুপি রাজপ্রাসাদ হতে চলে যাচ্ছে। রাজা এখন এসে জিজ্ঞাসা করলেন, আপনারা এত রাত্রে কোথায় যাচ্ছেন? এই দেখুন কিছু একটা ছবি আছে, ধর্মরাজ রাজা, এটাই হবে। রমণী বললেন, আমি তোমার কুললক্ষ্মী, তুমি অলক্ষ্মী এনেছো বলে তোমায় ছেড়ে যাচ্ছি। পুরুষ মূর্তি বললে, আমি ধর্মরাজ, তোমাকে ছেড়ে যাচ্ছি, তুমি অলক্ষ্মীকে ঘরে এনেছো বলে। রাজা তখন ধর্মকে বললেন, ধর্মরাজ, আমার কোনো দোষ নেই। আপনি জানেন আমি প্রতিজ্ঞা করেছি যার যে কোনো দ্রব্য বিক্রি হবে না আমি তা কিনব। সেই প্রতিজ্ঞা রক্ষার জন্য অলক্ষ্মীকে কিনেছি। ধর্ম আমি কেমন করে ছাড়ব? আপনার ভরসাতে রাজলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, যশোলক্ষ্মীকে যাবার সময় বাধা দিই নাই। কুললক্ষ্মীও আপনার সঙ্গে যাচ্ছেন, তাকেও আমি বাধা দিইনি, কিন্তু আপনাকে আমি বাধা দিচ্ছি। আমি ধর্ম ত্যাগ করি নাই, আমি ধর্মের মর্যাদা অক্ষুণ্ণ রেখেছি, সুতরাং আপনার যাওয়া হবে না। রাজার কথায় ধর্ম আর যেতে পারলেন না, কুললক্ষ্মী চলে গেলেন। এমনি করে কিছুদিন যায়। রাজার অবস্থা দিন দিন খুব খারাপ হতে লাগলো। রানীর মহা ভাবনা হলো। রানী কাছে বসে রাজাকে খাওয়াতেন। রাজা যখন খেতে বসতেন তখন কালো পিঁপড়ে এসে রাজার পাতের চারিদিকে থাকত। পাতাটা থাকতো, এখানটা ছিঁড়ে গেছে। রাজার মুখে কিছু ভালো লাগে না। তিনি একদিন খেতে খেতে রানীকে বললেন, দেখো, রাঁধুনিকে বলে দিও যেন আমায় কোনো তরকারিতে ঘি না দেয়। রাত্রিতে যখন রাজা খেতে বসলেন তখন সেই সব পিঁপড়ে পাতের চারিদিকে ঘুরে ঘুরে বেড়াতে লাগলো। পিঁপড়েদের ভেতর যে বড় ছিল সে অন্যদের বললে, দেখো ভাই, অলক্ষ্মী কিনে আমাদের রাজা গরিব হয়ে গেছে। আহা কি কষ্ট, রাজার ভাগ্যে ঘিও জোটে না। রাজা শুনে তা হেসে ফেললেন। দেখুন আমি এই পাতাটা আজ আপনাদের সকল বন্ধুদের জন্য আমি বইটা বার করে আপনাদের একটু শোনাচ্ছি। আমিও অনেক কিছু জানলাম, এই বইটা আমি পড়িনি। তারপরেতে ঘি না দেয়, যখন রাত্রিরে, খুব সাবধানে পড়ছি, কিছু মনে করবেন না। পিঁপড়ের ভেতর যে বড় ছিল সে অন্যদের বলল, দেখো ভাই, অলক্ষ্মী কিনে আমাদের রাজা গরিব হয়ে গেছে। আহা কি কষ্ট, রাজার ভাগ্যে ঘিও জোটে না। এইগুলো কিন্তু আমার একটা বইতে ছিল না, এগুলো আমি জানছি। রাজা শুনে তা হেসে ফেললেন। রানী সুমুখে বসেছিলেন। হঠাৎ রাজাকে হাসতে দেখে বললেন, এ কি মহারাজ, খেতে খেতে হঠাৎ অমন করে হাসলেন কেন? এই গল্প কাজটা আমার কাছে জানা ছিল না, আপনাদেরও একটু আমিও জানলাম, আপনাদেরও একটু পরে শোনাচ্ছি, আপনারা অবশ্যই পড়বেন। রাজা বললেন, রানী, সে কথা শোনবার উপায় নেই, বললেই মৃত্যু হবে। রাজার আর কি মৃত্যু হবে। রানীর বিশ্বাস হলো না, তিনি কিছুতেই ছাড়লেন না। সব আমি শুনবো না, ওসব আমি শুনবো না, আপনাকে বলতেই হবে। রাজা বললেন, বেশ, যদি তুমি আমায় না চাও, আমার মৃত্যুর হোক, তবে চলো গঙ্গার তীরে যাই, সেখানে সব কথা বলবো। রানী সেই রাত্রিতে রাজার সঙ্গে গঙ্গার ঘাটে এসে রাজাকে এইবার বলুন। রাজা বললেন, তাহলে তুমি আমায় চাও না? কারণটাই শুনতে চাও? রানী বললেন, নিশ্চয়ই আমি জানতে চাই। আপনি খেতে খেতে হেসে উঠলেন কেন? এমন সময় ঘাটের পাশে জঙ্গলের ভেতর থেকে একটা ছাগলই চড়তে যাচ্ছে। একটা ছাগলই আর একটা ছাগলকে বললে, দেখো, ওই গঙ্গার জলে কেমন একটা বোঝা ঘাস যাচ্ছে, আমায় এনে দাও না, আমি বেশ মনের সুখে খাবো। ছাগল বললে, খেপেছিস? অগাধ জলে ঘাস ভেসে যাচ্ছে, শেষে কি প্রাণটা দেব?
আমি তো আর ওই রাজার মতো বোকা নই, মেয়ে মানুষের কথায় প্রাণ দেব। এই কথা শুনে রাজার কেমন চমক চমক ভেঙে গেল। তখন তিনি রানীকে জঙ্গলের মধ্যে ফেলে রাজ্যে ফিরে এলেন। রানীর কোনো খোঁজই নিলেন না। রানীর কষ্টের সীমা নেই। কেঁদে কেঁদে সেই জঙ্গলের মধ্যে বেড়ান। এমনি করে কিছুদিন যায়। একদিন সেই জঙ্গলের ভেতরে থেকে রানী খুব শাঁখ কাসরের বাজনা শুনে তাড়াতাড়ি সেই দিকে গিয়ে দেখলেন ঋষিদের অনেকগুলি মেয়ে পিটুলি দিয়ে লক্ষ্মী ঠাকুর গড়ে তাতে সব রং মাখিয়ে নৈবেদ্য দিয়ে পুজো করছে। নৈবেদ্যের পাশে চিড়ে, নারকোলের জল, তালের ফোঁপর ও পাটালি সব সাজানো। রানী এইসব দেখে বললেন, হ্যাঁ গো বাচ্চা, তোমরা এ কি পুজো করছো? ঋষিদের মেয়েরা বললে, উমা, সে কি, তুমি বুঝি জানো না? আশ্বিন মাসে কোজাগরী পূর্ণিমা, এদিনে যে লক্ষ্মী পূজা করতে হয়। রানী বললেন, এ পুজোয় কি ফল হয়? কন্যারা বললে, এ পুজোয় করে লক্ষ্মীর কাছে যা বর চায় তাই পায়। অলক্ষ্মী যায় লক্ষ্মীর কৃপা হয়। রানী তখন তাদের কাছ থেকে একটা পিটুলি নিয়ে লক্ষ্মী ঠাকুর গড়লেন। তাদের সঙ্গে ফুল চন্দন দিয়ে ভক্তি করে মা লক্ষ্মীর পুজো করলেন। তারপর লক্ষ্মীর প্রসাদ চিড়ে, নারকোল, তালের ফোঁপর, ফলমূল খেয়ে মেয়েদের সঙ্গে সেইখানে সমস্ত রাত জেগে রইলেন। এদিকে রাজবাড়িতে যে অলক্ষ্মী ছিল আপনি সে দূর হয়ে গেল। আগেকার মতো হাতি, ঘোড়া, লোক, লস্কর, ধনরত্ন হলো। রাজা সকালে উঠে অবাক, ভাবলেন, আমার এসব আবার কোত্থেকে এলো? এমন সময় ধর্মরাজ এসে বললেন, মহারাজ, আপনার সেই অলক্ষ্মী এতদিনে বিদায় হয়েছে। কেন তা বোধ হয় জানেন না। রানী কাল রাত্রে ঋষির মেয়েদের সঙ্গে কোজাগরী লক্ষ্মী পূজা করে নিশি জাগরণ করেছেন। সেই পুজোর ফলে আপদটা গেছে। এতদিন পরে রাজলক্ষ্মীর আবার কৃপা হলো। রাজা তখন ধর্মরাজকে ভক্তি করে নমস্কার করলেন। লোকজন সঙ্গে করে নিজেই রাজা গঙ্গার ঘাটে গিয়ে রানীকে খুঁজে খুব আদর করে রাজপুরীতে ফিরিয়ে আনলেন। রানী বছর বছর খুব ঘটা করে কোজাগরী লক্ষ্মী পূজা করতে লাগলেন। দেখতে দেখতে সুখ সমৃদ্ধি উদলে উঠল। ভাগ্যলক্ষ্মী, যশলক্ষ্মী, কুললক্ষ্মী আবার সবাই ফিরে এলেন। সেই অবধি সেই কোজাগরী লক্ষ্মীর পূজা পৃথিবীতে প্রচার হলো। এই আমি বইটা পড়লাম, আপনাদের একটু শোনালাম। তা আপনারা যদি পারেন অবশ্যই পড়বেন। সব নিয়ম তো করা যায় না, যতটা পারবেন আপনারা নিয়ম করে পুজো করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখুন বইটা আমি খুব সাবধানে পড়লাম, পাতাগুলো সব ছিঁড়ে গেছে। এই বইটা অনেক পুরনো, শাশুড়ি মায়ের বই। আর এই দেখুন বইটার নামটা আপনাদের দেখালাম, মেয়েদের ব্রতকথা। এখন বইটা আমার কাছে নতুন আছে। তার মধ্যে এই এতগুলো গল্প ছোট করে লেখা আছে, এত কিছু ছিল না। তা কি মনে হলো যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। সবাই ভালো থাকুন।